আপনার জন্মের পরে আপনাকে দত্তক দেওয়া হয়েছিল, আসলে এই ঘটনা কি সত্যি? আমি হিরো আলম যতটা লাঞ্ছিত, যতটা অত্যাচারের শিকার হয়েছি, আমার দেখা অন্য কোনো লোক হলে এই জীবনটা ছেড়ে দিত। আমরা যতটুকু জানি আসলে এই গল্পটা সমাজে ছড়িয়ে গেছে বা মানুষ জানে, কখনো আপনি বলেছেন কিনা আমি জানি না, তবে আমি জানতে চাই যে আমি শুনেছি যে আপনি ছোটবেলায় আপনার পরিবার অনেক একটা খারাপ অবস্থাতেই ছিল, তো সেই জায়গা থেকে আপনার জন্মের পরে আপনাকে দত্তক দেওয়া হয়েছিল, আসলে এই ঘটনা কি সত্যি? আসলে ছোটোবেলা তো খুব কষ্টের, আপনারা সবাই আমার জীবন কাহিনী জানেন। আমি খুবই মনে করেন গরিব ঘর থেকে আজকে আলম থেকে হিরো আলম। যখন আমার বাবা দ্বিতীয় একটা বিয়ে করার পরে যখন আমাদের আর্থিক অবস্থা ভালো না, সেই টাইমে আমাকে আর আমার আম্মাকে যখন ঘর থেকে বের করে দেওয়া হয়, সেই টাইমে আমরা দিশাহারা হয়ে যাই। বিভিন্ন জায়গাতে আমি বিভিন্ন রোজগারের জন্যে বিভিন্ন রকম আপনি ব্যবসা শুরু করি। সেখান থেকে ব্যবসা হওয়ার পরে যখন অবস্থা করতে পারে, ওখান থেকে আমার এলাকারই মনে করেন আমার ফুবু করে বলতেছিল, আমরা তার কোনো সন্তান ছিল না। সেখান থেকে ওখানে আমাকে তারা আর কি পালক করার জন্য ওখানে নিয়ে যায়। সেখান থেকে নিয়ে যাওয়ার পরে থেকে আপনি আস্তে আস্তে জীবনটা একটু পাল্টানো শুরু করলাম। এই থেকে মানে কষ্ট করে একটা সংগ্রাম করে আজকে এতটা আসতে, অনেকে মনে করেন অনেক রকম কথা বলতে পারে জীবনে, মানুষের পিছনে অনেক রকম গালি দিতে পারে, তাকে বকা দিতে পারে, অনেক কথা বলে, কিন্তু একটা লোক পরিশ্রম করে সামনে এগিয়ে যাওয়া কতটাতে কষ্ট যায়, এগিয়ে যেতে পারে তাই জানে মানুষ। আমরা তো দূর থেকে তাকে গালি দেওয়া শিখি, কিন্তু আমরা সহযোগিতা কতটুকু করি? একটা লোকে উপরে উঠতে চাইলে তাকে আমরা কতটুকু সহযোগিতা করি, কিন্তু করি না। আমি হিরো আলম যতটা লাঞ্ছিত, যতটা অত্যাচারের শিকার হয়েছি, আমার দেখা অন্য কোনো লোক হলে এই জীবনটা ছেড়ে দিত। যে আমাকে যতটা মনে করেন টলের শিকার করা হয়েছে হিরো আলমের নিয়ে, নামটা নিয়ে, আমার চেহারা নিয়ে, আমার কথাবার্তা নিয়ে এখনও অনেকে বলে। আমি কিন্তু এখনও বলা চলে কি আপনি পদে পদেই বারবার বঞ্চিত, লাঞ্ছিত, তারপর আপনি টিকে আছেন? তারপরও টিকে আছি, কারণ আমি দেখেছি শেষ কোথায়। আমার কথা বলাটা হয়েছে আপনি বগুড়ার যে একটা আঞ্চলিক ভাষা, এই আমার কথা বলতে গেলে বগুড়া আঞ্চলিক ভাষাটা থেকেই যায় আর কি। এই কারণে অনেকে হয়তো অনেক রকম কথাবার্তা বলে। তো আপনারা বাধা ছাড়া আমি দেখছি যে আমি জীবনে একমাত্র উপর আল্লাহ ছাড়া পৃথিবীতে এমন কোনো জায়গা নাই আমি কারো সহযোগিতা পেয়েছি। সব জায়গাতে আমি ঠকেছি, লাঞ্ছিত হয়েছি, তারপরে করে মারের শিকার হয়েছে, কিন্তু আমি দেখেছি না, আমি শেষ দেখব কোথায় শেষ আছে। শেষ দেখার পরে দেখেন আজকে আপনাদের সামনে আজকে কথা বলতেছি, এত আপনি লাঞ্ছিত হওয়ার পরেও নিজেকে সাহস রেখে কিন্তু আজকে কথা বলার সুযোগটা পেয়েছি। এখন এই ধৈর্যটা সবার মধ্যে থাকে না যে আমরা এত দূর যেতে পারবো কিনা। যদি কোনো স্মৃতি মনে পড়ে যে আসলে সেই সময়টা কেমন ছিল, যে বাবার মায়ের আদরটা পাননি, বঞ্চিত হয়েছেন, অন্যের কাছে মানুষ হয়েছেন, সেই সময়টা আসলে কেমন কেটেছে আপনার? আসলে আমরা তো সেই টাইমে আমি তো 2 বেলা খাই, আমরা খেতেই পারিনি। আমরা মানুষের বাসা থেকে খাবার নিয়ে এসে খেয়েছি, তারপরে লাঞ্ছিত হয়েছি। যে এই যখন ওই জীবনটা আমি মনে করি যে আমি এককালীন কী ছিলাম, আজকে আমি কত দূর, এই জন্য মাঝে মাঝে মানুষের মাঝে কিন্তু কিছু আমি খাবার নিয়ে যাই, তারপরে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কারণ যে যখন একটা লোক না খেয়েছিল সেই কষ্টটা আমি একদিন পার করে এসেছি। এই টাইমে কিছু টাইমে মানুষের পাশে অল টাইমে দাঁড়ানোর চেষ্টা করি যে একবেলা আমি তো খেতে পারিনি, তাহলে ওই লোকটা যখন খেতে না পারছে ছটফট করছে আমরা খাবার জন্যে, এখন সে একটা লোক আমার সামনে দাঁড়িয়ে থাকলে, দেশে ধরেন বন্যা হইতেছে, একটা লোক বিপদে পড়ছে, একটা লোকের বাড়ি ঘর ভেঙে গেছে, কারো বিয়ে হইতেছে না, আমি কেন মানুষের পাশে দাঁড়াই? ওই কষ্ট জীবনটা আমি পার করে এসেছি থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করি অল টাইম।